This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. TV9 বাংলায় আপনাদের স্বাগত। আমার সাথে জয়া হাসান। আর প্রথমেই যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে যে তোমার যখন এখানে ছবির শুটিং চলে বা কোনো ছবির রিলিজ হয় তার জন্য তুমি আসো, প্রথমে কথা বলতে হলে আমাদের মন ভালো হয়ে যায়। তুমি বলো যে প্রত্যেকবার একটা ছবির কাজে তোমার এই দেশে ফিরে আসতে কতটা ভালো লাগে? সত্যি বলতে কি ভাস্বতী, প্রায় 12-13 বছর হয়ে গেছে আমি এখানে আছি। তো এটা আমার কর্মের কাজের জায়গা হলেও আমার কাছে এটা আসলে একেবারেই বাড়ির মতো। কারণ আমি দেখেছি যে আমি ঢাকাতেও হয়তো অতটা বেশি থাকি না যতটা বেশি আমাকে কলকাতায় থাকতে হয়, বা অথবা একেবারেই হাফ অফ থাকছি। আমি 6 মাস এখানে থাকলে 6 মাস আমাকে ঢাকায় থেকে আমি দেখা যাচ্ছে কাজ করছি, কারণ ঢাকায়ও কাজ আছে। আমার আর আলাদা করে এখন আমি কিছু ফিল করতে পারি না। আমার কাছে মনে হয় আমি বাড়িতেই ফিরে এলাম, শুধু লোকেশন চেঞ্জ হয়, আসলে আর কিছুই চেঞ্জ হয় না, পাল্টে যায় না। তারপরেও যে ওয়ার্মথ আছে এখানে কাজ করবার, এখানকার ফ্রেটার্নিটি, এখানকার সকলে আমাকে যেভাবে ভালোবাসে এবং আমি কাজ করে যে কমফোর্টটা পাই এখানে, সেটা আসলে অনবদ্য। আমরা দেখি যে টলিউডে ফিমেল লিড ছবি কিন্তু কম হয়, মানে শুধু টলিউড বলবো না, বলিউডের ক্ষেত্রেও এটা সত্যি যে ফিমেল লিড ছবি কমই হয়। সেখানে অর্ধাঙ্গিনী যখন তৈরি হয়েছিল, তুমি এবং চূর্ণী দিয়ে এই দুজনকে আমরা মূলত পোস্টারে দেখতে পাই, এবং সেটা যখন এত সাকসেসফুল হলো সেই অনুভূতিটা কীরম ছিল, এবং আবার যখন সেই ছবিটার জন্য তুমি শুটিং করতে যাচ্ছ সেই ভাবনাটা কীরকম? প্রথমে তো আসলে একেবারেই নির্ভর হয়ে কাজ করেছিলাম। আমার মনে হয় আমাদের টিমের কেউই ভাবতে পারেনি ছবিটি এভাবে করে অ্যাকসেপ্টেন্সই পাবে দর্শকের কাছে। মূলত দর্শকরাই বোধহয় প্রেশার দিয়ে ছবিটি দ্বিতীয়বার তৈরি করাচ্ছেন। তবে এটা ঠিক, গল্পে এমন কিছু জায়গা ছিল, গল্পটা এমন একটা ওপেন এন্ড ছিল যে এরপরে অনেক ঘটনা ঘটতে পারে, অনেক দিকে শিকড় বাকড় যেতে পারে গল্পের। তো সেটাই গেছে, গল্পে নানান রকম বিষয় থাকে যেটা হতে পারে, সেটাই হয়েছে। এবং সবচেয়ে বড় কথা যে আমরা খুব এনজয় করে কাজটা করব, কারণ কৌশিকদার শুটিংয়ে খুব এনজয় করে কাজ করি, অভিনয়ের জায়গাটার কথাই বলছি আমি। তো আমার মনে হচ্ছে যে আমরা এবারও খুব এনজয় করবো, এবং শুধুমাত্র এনজয় করে যদি করতে পারি তবেই আসলে আমাদের সেই ছাপটা বা ম্যাজিকটা তখনই দেখা যাবে আমার মনে হয়। কৌশিক গঙ্গোপাধ্যায়ের অসম্ভব পছন্দের অভিনেত্রী, মানে একটা স্পেশাল বন্ডিংই আমি বলবো, মানে যাকে নিয়ে কৌশিকদা বিসর্জন ভাবতে পারে, যাকে অর্ধাঙ্গিনীতে রাখে, সেটা তুমি কীরকমভাবে অনুভব করো? শুটিং ফ্লোরেও সেই কনভারসেশনটা কীরকম থাকে? শুটিংয়ের আগে কৌশিকদা যা কিছু বলেন ব্রিফিং দেন, অথবা স্ক্রিপ্টটা পড়ে শুনে। আমার মনে আছে পদ্মার চরিত্র যখন আমি করি, মানে আমার যখন বিসর্জনের কথা বলছি, তখন কৌশিকদা আমায় বললেন এসো তোমার স্ক্রিপ্টটা পড়ে শোনাবো। তো স্ক্রিপ্টটা যখন পড়ছিলেন আমার মনে আছে যে আমিও কাঁদছি, কৌশিকদারও চোখ ছলছল। ওটাই আসলে ওনার ওয়ার্কশপ। আর এখন যদি বলি, এবারও আমার যখন স্ক্রিপ্টটা দিল, আমি একটু শুটিংয়ের আগে ওনার সঙ্গে বসে কথা বলবো। আমি বুঝে নিতে চাই যে উনি কি চাইছেন বা কিছু। আমার যে অনেক বেশি কাজ করা হয় কৌশিকদার সঙ্গে তা নয়, কিন্তু কমও নয়। আমার মনে হয় যে একটা বোঝাপড়া আসলে হয়ে যায় যে অভিনেতা হিসেবে উনি আমার কাছে কি চান আমি হয়তো ওটা বুঝে ফেলতে পারি, কারণ কতগুলো খুব ডেলিকেট কাজ আমরা একসঙ্গে করেছি এবং প্রত্যেকটি তাই। বিসর্জন, বিজয়া, অর্ধাঙ্গিনী, সবগুলোর কথা আমি বলবো। আজকে আমরা যখন এখানে বসে কথা বলছি তার ঠিক আগে বাংলাদেশে তাণ্ডব রিলিজ করেছে, আর ওটার এক্সপিরিয়েন্সটা তো খুব বড় একটা এক্সপিরিয়েন্স, কারণ একটা বিশেষ অনুষ্ঠান ছিল, উৎসবের মধ্যে মুক্তি পেয়েছে। আর আমরা দেখেছি তুমি বলেছো যে শাকিব খান খুব লক্ষ্মী একটা ছেলে। তো তুমি আমাকে বলো যে ছবিটা যখন মুক্তি পেল সেইটার অভিজ্ঞতাটা কীরকম হলো? ছবিটা যখন মুক্তি পেল সেটার অভিজ্ঞতা আসলে কি যে হলো, আমরা আসলে ট্রেইলারও রিলিজ করতে পারিনি, এটা এত হাইপ ছিল। এবং সেটার কারণে যেটা হচ্ছে যে এখনো 7 দিন অবধি কিন্তু টিকিট নেই। মিডনাইট শো চলছে, 12টা 3টে শো চলছে।
আর সাকিবের ফ্যান্সরা তো রয়েছেই, মানে তারাই যথেষ্ট ছবিকে মানে অন্য একটা জায়গায় নিয়ে যাওয়ার জন্য। তার উপরে রাফি খুব ভালো নির্মাতা, ছবিটি খুব অথেন্টিক গল্প থেকে তৈরি হয়েছে। সাকিব দুর্দান্ত অভিনয় করেছে, নিজেকে ভেঙে চড়ে নতুনভাবে। আমরা সবাই সবার মতো করে চেষ্টা করেছি। তুমি নিজের কথাটাও বলো, শুধু সাকিব নয়, আমি বলে দিচ্ছি জয়ার সাংঘাতিক অনুরাগীর সংখ্যা, এবং সেটা 2 বাংলায়, এবং পুরুষ অনুরাগীর সংখ্যা বেশি। তাই নাকি? এবার বলো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমি সবার খুব ভালোবাসা পাচ্ছি, সবার খুবই ভালোবাসা পাচ্ছি। তাণ্ডবের, বিশেষ করে তাণ্ডব একটা ছবি এত বড় একটা হিট হয়েছে, মানে ব্লকবাস্টার তো হয়েই গেছে, মানে এত বড় হিট হয়েছে যে সবার মুখে মুখে হল ভাঙচুর হচ্ছে, মিডনাইট শো হচ্ছে, এটা মানে যা তা একটা অবস্থা আসলে। তার উপরে আমরা আরেকটি ছবি রিলিজ করেছি উৎসব নামে, তানিম নূর নাম পরিচালকের, যার ছবি আমি প্রথম করেছিলাম। দুর্দান্ত চলছে সেখানে, সব আমাদের টেলিভিশনের এবং ফিল্মের খুব ইম্পর্টেন্ট যারা অভিনেতা তারা সব অভিনয় করেছে। আমি করেছি, চঞ্চল করেছে, জাহিদ হাসান করেছেন, তারিকা নাম খান করেছেন, এনারা সব বাঘা বাঘা অভিনেতা, সবাই মিলে এটা ক্রিসমাস ক্যারলের একটা অ্যাডাপ্টেশন। সো ওটা যে কি হচ্ছে ওটা আর আমি তো আসলে সিঁড়িতে বসে আমায় দেখতে হয়েছে, আমি দেখতেই পারিনি ছবিটি, মানে আমি সিট পাইনি, সত্যি কথা আমি সিট পাইনি একেবারে। আমি চিৎকার করছিলাম আমার কেন সিট পাইনি, কিন্তু আমার একদিক দিয়ে খুব ভালোও লাগছে। আমার দুটো ছবি দর্শক সিট না পেয়ে বা টিকিট না পেয়ে ফেরত যাচ্ছে, আবার একই সাথে আমিও পাচ্ছি না, আবার দেখবার জন্য মানুষ পাগল, একটা মানে ক্রেজ শুরু হয়ে গেছে আসলে। ঠিক, আমরা গত কয়েক মাস যদি দেখব বাংলাদেশ নানা রকম রাজনৈতিক মোচড়ের মধ্যে দিয়ে বারংবার যাচ্ছে, এবং অনেক শিল্পীদের ওপর আঘাত এসছে, তার জন্য অনেক শিল্পী তাদের সমর্থনে কথা বলেছে। এই যে পুরো সময়টার মধ্যে দিয়ে তুমিও একজন শিল্পী হিসেবে গেলে, তোমার কি মনে হলো পুরো বিষয়টা নিয়ে? দেশের পটভূমি তো একটু পাল্টেছে, সেটা রাজনৈতিক পটভূমি সবকিছু। তবে আমি ভাস্বতী একটা জিনিস বলবো যে সব কিছুর অস্থিরতা, সমস্ত কিছু যার যার দর্শন, সবার বলবার এখতিয়ার আছে, সবাই সেটা বলেছে। কিন্তু আমি দেখলাম যে এই 10 মাসে কিন্তু তুমি যদি ধরো যে গত ঈদে রমজানের ঈদ, যেটা আমরা ঈদ উল ফিতর বলি, এবং মানে আমাদের এই ঈদে যেটাকে আমরা ঈদ উল আজহা বলি, দুটো ঈদেই যতই রাজনৈতিক অস্থিরতা, দেশের অবস্থা আমরা একটু ভাবছি কি হবে না হবে, আমরা ভাবছি সব কিছু হয়তো অ্যাফেক্টেড হচ্ছে, আমাদের ছবিগুলো কিন্তু সব ভালো চলছে। আমাদের যারা সিনেমার যারা আমরা আছি তারা কিন্তু তাদের কাজটা করে যাচ্ছে, বাংলা ছবি কিন্তু এগিয়ে যাচ্ছে বাংলাদেশের। সেটা আমরা ফেস্টিভ্যাল ঘরানার ছবি বলি আর যাই বলি, সব কিছু কিন্তু সব দিক থেকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। তো এটা ভীষণ পজিটিভ জায়গা, এবং এটা আমি ভীষণভাবে আসলে এনজয় করছি, এটা ভীষণ আশাবাদের ব্যাপার। তোমার কি এই সময়টায় মনের মধ্যে কোনো আশঙ্কা থেকেছে, ভয় থেকেছে, বা শিল্পী হিসেবে তুমি কোণঠাসা অনুভব করেছো, এরকম কিছু হয়েছে কি? না, আমি সেটা অনুভব করিনি, কোণঠাসা বা কিছু, সেটা আমরা করিনি। কিন্তু আমাদের কাজ, আমাদের যতটুকু বলবার, কারণ আমরা শিল্পীরা, আমাদের কথা, আমাদের কাজের ভেতর দিয়ে আমাদের বিপ্লব হয়, আমরা আমাদের কাজগুলো সেভাবেই করে যাচ্ছি, বা সেটাই করে যাওয়া উচিত আমার মনে হয়। আমরা আমাদের তবে ইনসিকিউরিটির ভেতরে, অনিশ্চয়তার ভেতরেও কিন্তু মানুষ যত বেশি বাধা পড়বে তত নতুন নতুন ওয়ে আউট বেরোবে, এবং বাংলা ছবিতে আমাদের আর্টিস্টরা সেটাই তৈরি করে নিয়েছে, যার যার মতো করে তারা কিন্তু কাজ করে নিচ্ছে, কাজ থেমেনি। লাস্ট একটা প্রশ্ন আছে, 2 দেশের মধ্যে রাজনৈতিক অবস্থা কীরকম চলছে বা স্ট্র্যাটেজি কীরকম চলছে, সেইটার ওপরও অনেক সময় নির্ভর করে যে 2 দেশের শিল্পীরা এক জায়গায় এসে কাজ করবে কি না, নাকি তারা বিচ্ছিন্ন থাকবে, রাজনৈতিক পরিস্থিতির ওপর নির্ভর করে কোনো একটা ডিসিশন নেবে। তো এই যে 2 বাংলার শিল্পীদের একসঙ্গে কাজ করার জায়গাটা, যেরকম তুমি এখন যে ছবিটা করছো সেটা সেরকমই একটা ছবি, এইটা নিয়ে তোমার কি মনে হয় যে এই বিচ্ছিন্ন হয়ে যাওয়াটা কি ঠিক, নাকি সব সময় রাজনৈতিক পরিস্থিতি যাই থাক একসঙ্গে হাত ধরে এগোনো উচিত? কোনোভাবে বিচ্ছিন্নতা কাম্য নয়, কোনোভাবেই নয়। আমাদের কাজ হচ্ছে, আর্টিস্টদের কাজ হচ্ছে সব কিছু একসাথে করা,
আমরা যদি এখন গ্লোবাল বলি যে আমরা সবাই গ্লোবালভাবে বেঁচে আছি, সেই অর্থে তো আর্টিস্টের কোনো ভৌগোলিক সীমারেখা থাকা উচিতই নয়। তার ভেতরে যেখানে আমাদের সংস্কৃতি এক, আমাদের ভ্যালুজ এক, আমাদের ইমোশনগুলো এক, সেখানে আমরা কেনই কাজ করবো? আর সবচেয়ে বড় কথা, আমাদের ভাষা এক, আমরা বাংলাতে কথা বলি। আমাদের চেষ্টা সবসময় থাকবে পৃথিবীর যেই কোণেই যেই বাঙালি থাকুক, যেই বাংলা ভাষাভাষী মানুষ থাকুক, তাদেরকে কানেক্ট করা থ্রু আর আর্ট। সো এটার জন্য আমাদের দুই বাংলাকে একসাথে কাজ করতে হবে। এবং রাজনৈতিক পটভূমি বলো বা যেটাই হোক, সেগুলো সমস্ত কিছু আসলে তারা নীতি নির্ধারণ যারা করবে তাদের প্রবলেম, তারা সেগুলো ঠিক করবে। আমাদের দেশের, দুই দেশের জনগণের ভেতরে কোনো বিদ্বেষ, কোনো রকম অসহিষ্ণুতা, এগুলো কখনোই কাম্য নয়, সেটা আমরা হতে দিতে চাই না।